ও মা, তার ওপর যে আমার বড় মায়া হয়, তার কাছে থেকে পালিয়ে পালিয়ে যে আমার গেঁটো ধরে গেছে। সোনা বলল, মায়া তো পালালে কেন? লোকটা অবাক হয়ে গেল। পালাচ্ছি প্রাণের ভয়ে, কিন্তু মায়া হবে না তো কি? 17 বছর ধরে তাকে তৈরি করেছি যে, খেতে খেতে ভেবেছি মাকুর পায়ে কটা গাঁট দেব, আর খাওয়া হয়নি। শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবো, চকমকি পাথরটি কোথায় রাখবো, আর ঘুম হয়নি। সোনা বলল, ও ঘড়িওয়ালা, মাকু কি তবে একটা ঘড়ি? ঘড়ির ভয়ে কেউ পালায়? ঘড়ি হাঁটতে পারে নাকি? লোকটা তাই শুনে হাঁ। ও মা, বললে কি, ঘড়ি চলে না? অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ। তাছাড়া, এই বলে ঘড়িওয়ালা দুঃখ দুঃখ মুখ করে চলে গেল। টিয়া ওর হাত ধরে বলল, বলো ঘড়িওয়ালা, মাকুর কথা বলো, সে কীরকম ঘড়ি তাই বলো। ঘড়ি? সে তো নয়, যদিও ঘড়ির কল দিয়ে ঠাসা। সে কি তবে কলের পুতুল, টিন দিয়ে তৈরি? লোকটা রেগে গেল। দেখো, মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। তবে কি চাকর? ঘড়িওয়ালা কাষ্ঠ হেসে বলল, চাকর নয়, বরং মুনিব হতে পারে, সব করতে পারে, শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না। আমার উপর রাগ, দিনরাত খুঁজে বেড়াচ্ছে আমাকে। আমাকে ধরলেই হাসার কল, কাদার কল বসিয়ে নেবে। তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে, রাজার মেয়ে বিয়ে করবে। তাই শুনে সোনাটিয়া এমনি অবাক হয়ে গেল যে হাত থেকে পুটুলি দুটো ধুম করে মাটিতে পড়ে গেল। ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল, পুটলিতে ধুম করে কি? সোনা বলল, ও কিছু না, জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে, যদি কাজে লাগে। কোথায় পাবে রাজার মেয়ে? ঘড়িওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বড় স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবো, আর আমাদের দুঃখ থাকবে না, তাই খেলা দেখতে নিয়ে গেছিলাম। সেই আমার কাল হলো। কেন কাল হলো? সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যে দেখালো। মাকু বলে, ওই রাজকন্যে আমি বিয়ে করব। জাদুকরের কি হাসি! কলের তৈরি খেলনা, কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না। সে বিয়ে করবে আমার ভেলকির রাজকন্যে, পরীদের রানীকে। যা ভাগ! সেই স্টক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ ওকে তৈরি করতেই আমার সব বিদ্যে ফুরিয়ে গেছে। হাসি কান্না আমার কম্য নয়। সোনা বললে, কতদিন পালিয়ে বেড়াবে? বাড়ি যাবে না? তোমার মা নেই? ঘড়িওয়ালা হাওয়া হাও করে কাঁদতে লাগলো। আছে গো, আছে, সব আছে, বড় ভালো। স সরু চাকলি বানায় আমার মা, একবার খেলে আর ভোলা যায় না। কবে যে তাকে দেখতে পাবো? টিয়া বললে, দুষ্টু মাকু থাকবে পড়ে, তুমি মার কাছে ফিরে যাও। এই বলে পুটলির কোণা দিয়ে টিয়া চোখ মুছল। ঘড়িওয়ালাও চোখ মুছল। তাই কি হয় দিদি, মাকু যে আমার প্রাণ, ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে? ওর চাবি ফুরিয়ে গেলেই যে নেতিয়ে পড়বে, তখন চোর ডাকাতে ওর কলকবজা খুলে নিলেই মাকুর আমার হয়ে গেল। কবে চাবি ফুরোবে? 1 বছরের চাবি দেওয়া আছে, তার 11.5 মাস কেটে গেছে, আর 15 দিন। বলো, ওকে বের করে চোখে চোখে রাখবে। সোনা বললে, সেলাই কল চালাই আর নিজের পেটের চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না? ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠল। পেটে নয় দিদি, পেটে নয়, পিঠের মধ্যিখানে গায়ে বসা এতটুকু চাবি কান খুশকি দিয়ে ঘুরোতে হয়, নইলে মাকু যা দস্যি কবে টেনে খুলে ফেলে দিত। ওখানে সে হাত পায় না, হাত দুটো ইচ্ছে করে একটু বেটে করে দিয়েছি।
কথা বলতে বলতে কখন তারা শুনশুনির মাঠ পেরিয়ে এসেছে। সামনে দেখে একটা ঘন বন, বনের মধ্যে খানিক রোদ, খানিক ছায়া, পাখির ডাক, পাতার খসখস, বুনো ফুলের আর ধূপকাঠির গন্ধ। ঘড়িওয়ালা বললে, আমি আর যাব না, মাকু আমাকে দেখলে ছেঁকে ধরবে, আমার ভয় করে। তোমরা স্কুলে ভর্তি হয়েছ, ভয় পাও না, তোমরা যাও, আমি এখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি। এই বলে ঘড়িওয়ালা সোনা টিয়ার ঘাড় ধরে একটু ঠেলে দিল। ঠেলা খেয়ে প্রায় এরকম ঢুকেই গেছিল বনের মধ্যে সোনা আর টিয়া। এমন সময় ঘড়িওয়ালা পেছন থেকে ডেকে বলল, চললে কোথায়? হ্যান্ডবিল নিতে হবে না? তা না হলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানাবে কি করে? বলি, তাকে চিনতে হবে তো। এই বলে ঝোলা থেকে একটা বড় মতো গোলাপি কাগজ বের করে পাশের মাটির ঢিপির ওপরে চড়ে গলা খাকড়ে ডাকতে লাগলো, মাত্র 25 টাকায়। অদ্ভুত অত্যাশ্চর্য, মাকুদি গেট, অভাবনীয় দৃশ্য দেখে যান। কলের মানুষ চলে ফেরে, কথা কয়, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, রান্না করে, মশলা বাটে, বাসন ধোয়, ঘর মোছে, হারানো জিনিস খুঁজে দেয়, নাচে গায়, সাইকেলে চাপে, দোলনা ঠেলে, পরীক্ষায় প্রশ্নের জবাব দেয়। এই অবধি পড়ে ঘড়িওয়ালা মাটির ঢিপির ওপরে বসে মাকুর শোকে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তাই দেখে টিয়া মহা কান্না জুড়ে দিল। সোনা পড়ে গেল মুশকিলে। কাউকে কাঁদতে দেখলেই তার গলায় ব্যথা ব্যথা করে, অথচ তাহলে এদের দুজনকে থামায় কে? অনেক কষ্টে টিয়ার মুখে মুড়ি লজেঞ্জুস পুড়ে পুটলির গেরো দিয়ে ঘড়িওয়ালার চোখ মুছে তাদের ঠান্ডা করে। সোনা বলল, কি হয়েছে কি? সবটা পড়তে পারছো না বুঝি? ঘড়িওয়ালা মাথা নাড়ল, না না, বাকিটা লেখাই হয়নি। মাকু যেই পালিয়ে গেল, অধিকারী বলল, আর কালি খরচ করে কি হবে, ওকে আগে ধরে আনা হোক। আমার আর তাই বড়লোক হওয়া হলো না। এই বলে ঘড়িওয়ালা 2-3 বার ফোঁত ফোঁত করে নাক টেনে নিল। সোনা অবাক হয়ে গেল। টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কেন পালিয়ে গেল? তা পালাবে না? আমি যেই পালালাম ও আমাকে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি? এত কুচি লোহা, কি টিন, কি তামা, কি পিতল, কি সোনা, কি রূপো, যাই থাকুক না কেন, যতই না লুকোনো জায়গায়, মাকু তাকে ঠিক খুঁজে বের করবে। ওর হাতের পায়ের নখের তলায় এরকম র্যাডার যন্ত্র লাগিয়ে রেখেছি যে এখন নিজেই তাই টিনের বোতাম কেটে, হাতঘড়ি ফেলে, ঘড়ি সারবার যন্ত্রপাতি ছেড়ে, কতগুলি কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না। এই বলে চমকে লাফিয়ে উঠল সে। না, এখানে বসে থাকা একটুও নিরাপদ নয়। কখন সে এসে জাপটে ধরে, আবার ঘ্যানর ঘ্যানর শুরু করে, পরিদের রানীকে বিয়ে করব, কাঁদবার কল দাও, চোখ থেকে জল ফেলো, ভেলা গেরো রে বাবা। আর দেখো, সুন্দর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে। কিন্তু সাবধান, তিলের নিচে টেপা সুইচ আছে। এই বলেই এক ছুটে ঘড়িওয়ালা শুনশুনির মাঠ পার হলো। সোনা গোলাপি হ্যান্ডবিলটা তুলে নিয়ে পুটলিতে গুজে টিয়ার হাত ধরে আস্তে আস্তে বনের মধ্যে ঢুকলো। কি ভালো বন! এই বড় বড় গাছগুলো মাথার ওপর তাদের ডালপালা দিয়ে সবুজ শামিয়ানা বানিয়ে রেখেছে। পাতার ফাঁক দিয়ে এখানে ওখানে কুচি কুচি রোদ এসে পড়ছে। গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে। ছোট ছোট ঝোপঝাড়ে কত রঙের ফুল ফুটেছে। একটা মিষ্টি মিষ্টি সোদা গন্ধ নাকে আসছে। চারিদিকটাতে কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে। কিন্তু সোনা টিয়াকে ফুল তুলতে দিল না। বলল, ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে, নেকড়ে বাঘ বেরোবে। টিয়া ফুল না তুলে পট করে
একটা সবুজ পাতা ছিঁড়ল। সোনা অমনি পাতাটা কেড়ে নিয়ে চোখ পাকিয়ে বলল, চুপ, কিচ্ছু ছবি না, যদি বিষ পাতা হয়। টিয়া একটা ছোট্ট নুড়ি তুলে ঝোপের মধ্যে ছুঁড়ে মারল। অমনি সোনা দিল এক ধমক। ঢিল খেয়ে যদি কেউটে সাপ ফোঁস করে ফনা তোলে। টিয়া আবার ভ্যাঁ করে কাঁদতে যাচ্ছিল। অমনি সোনা তার হাত ধরে দৌড়াতে লাগলো। চল চল, চাবি ফুরোবার আগে মাকুকে খুঁজে বের করতে হবে না? মাকু কেমন নাচবে গাইবে আমাদের জন্য, গাছের ডালে দোলনা বেঁধে দেবে। দুজনে দৌড়াতে লাগলো। যতই বনের ভেতর যায় ততই গাছপালা ঘন হয়ে আসে, আলো কমে যায়। দৌড়াতে দৌড়াতে শেষটা পায়ে ব্যথা ধরে গেল। ফ্রকে রাশি রাশি চোর কাটা ফুটলো। জল তেষ্টা পেতে লাগলো। এমন সময় সোনা টিয়া দেখলো গাছের নিচে টলটল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী। কি পরিষ্কার তার জল! তলাকার নুড়ি পাথর কেমন চকচক করছে দেখা যাচ্ছে। কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে। নদীর ধারেই একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনা টিয়া বসে পড়ল। ছোট্ট নদী, তাতে এক হাঁটু জলও নেই। সোনা টিয়া পুটুলি নামিয়ে আশ মিটিয়ে হাত মুখ ধুলো, পা ডোবালো, আজলা আজলা জল তুলে খেলো। ফ্রক ও ইজের ভিজে একাকার। তারপর খিদে পেয়ে গেল। পুটুলি খুলে ঠামুর ঘরের বড় পান খেলো দুটো দুটো করে। কখন ঘুম পেয়ে গেছে খেয়াল নেই। কালো পাথরের আড়ালে পুটুলি মাথায় দিয়ে দুজনার সে কি অসাড়ে ঘুম। মটমট করে কাদের পায়ের চাপে কাঠকুটো ভাঙা শব্দে তবে ঘুম ভাঙল। চেয়ে দেখে নদীর ওপারে সরু নালা মতো জায়গা বেয়ে জানোয়াররা জল খেতে আসছে। প্রথমে দুটো ঘোড়া, তাদের তাড়িয়ে আনছে টুপি পরা দুটো বাঁদর। তাদের পেছনে গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল। তার পেছনে পরপর দুটো মোটা মোটা ভাল্লুক। আর তার পেছনে গোটাশয় কোকড়া লোম ছোট কুকুর। সবার শেষে রংচঙে লাঠি হাতে আধখানা লাল আধখানা নীল পোশাক পরা সত্যিকারে একটা সং। নিমেষের মধ্যে জায়গাটা টুংটুং কিচিমিচি ঘোদ ঘোদ ঘেউ ঘেউ শব্দে একেবারে ভরপুর হয়ে উঠল। অবাক হয়ে সোনাটিয়া উঠে দাঁড়িয়ে নদীর একেবারে কিনারায় এলো। ঠিক সেই সময় চাপা গলায় কে বলল, স স স, এই পুটলি ফেলে গেলে পিঁপড়েতে খেয়ে ফেলবে, খাগড়াইগুলো খাসা। এই বলে একটা পরিষ্কার রুমাল বের করে লোকটা মুখ মুছে ফেলল। সোনা টিয়ার গায়ে কাঁটা দিল। তবে মাকু, এ যে মাকু, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। কেমন লম্বা শটাং চেহারা, গায়ের মাংসগুলো আঁটোসাঁটো, দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি। মাথায় কোকড়া চুল, ছাই রঙের নোক, আর নাকের ডগায় এই মস্ত কালো তিল। ঠিক ঘড়িওয়ালা যেমন বলেছিল। না, একে আর ছাড়া নয়। কখন চাবি ফুরিয়ে যাবে আর ঠিক কি শেষটা দুষ্টু লোক হাত পা কলকবজা খুলে নিয়ে চলে যাবে, তখন ঘড়িওয়ালা বেচারি আর মাকুর খেলা দেখে পয়সা করে বড়লোক হতে পারবে না। টিয়া এসব কিছুই নজর করেনি। সে হাঁ করে জানোয়ারদের জলখাওয়া দেখছিল। নদীর কিনারা ধরে তারা সারি সারি মুখ নিচু করে অনেকক্ষণ জল খেলো। কি সুন্দর একটা চকর বকর গবর গবর শব্দ হতে লাগলো। তখন আলো কমে এসেছে। একটু বাদেই সূর্য ডুবে যাবে। জল খেয়ে মুখ তুলে সং তাদের দেখতে পেল। অমনি দুহাত দিয়ে মুখের চারিদিকে চোঙা বানিয়ে ডেকে বলল, আমাদের অধিকারী মশাইকে দেখেছ? তোমরা কে? মাকু কি একটা বলতে যাচ্ছিল। সোনা তার গা টিপে বলল, চুপ, কিছু বলো না মাকু, চাবি ফুরোলেই তোমার হাত পা খুলে নিয়ে যাবে। ধরা পড়ে দারুণ চমকে গিয়ে কট করে মাকু মুখটা বন্ধ করে ফেলল। ভেতরে যে কবজা দেওয়া সেটা বেশ বোঝা গেল। সোনা নিজেই বলল, আমরা সোনা টিয়া প্যা প্যা পুতুল খুঁজতে এসেছি, ও আমাদের বন্ধু। তোমরা তোমরা কে? সং বলল, আমরা সার্কাস পার্টির আধখানা। অধিকারী মশাই মাঠের ভাড়া, তাঁবু আর গ্যাস বাতির দাম না দিয়েই পালিয়ে গেছেন, তাই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কত বড় প্যা প্যা পুতুল চাও? টিয়া দুদিকে দুহাত মেলে দিয়ে বলল, এই এত্ত বড়।
পিসির খোকার পুতুলের চেয়েও ঢের ঢের বড়। সং বলল, তাহলে আমার সাথে চলো। সোনা তো অবাক, তোমার কাছে আছে? না, কিন্তু চেষ্টা করলে জোগাড় করতে পারি। আমাদের সার্কাসের জাদুকর কি না করতে পারে, খালি টুপির ভেতর থেকে পাতিহাঁস বের করে, চোখের সামনে ওই ছাগলটাকে হাওয়া করে দেয়, শূন্যে ফাঁস দিয়ে পরীদের রানীকে নাবিয়ে এনে একসঙ্গে জোড়া ঘোড়ায় চাপায়। আর চোখে একবার মাকুর দিকে তাকিয়ে সোনা বলল, চলো, আমরা তোমার সঙ্গে যাব, কিন্তু কি করে নদী পার হব? পাথর যে বড় পিছলা, তুমি এসে আমাদের পার করে দাও না। সং বলল, ও বাবা, সে আমি পারবো না, তোমরা বেজায় ভারী। সোনা বলল, না না, আমরা একটা করে পা শূন্যে ঝুলিয়ে রাখবো, তাহলে আর ভারী লাগবে না। পুটলি দুটো পরে নিয়ে যেও। সং কিন্তু কিছুতেই রাজি হলো না। না, শেষটা যদি আমার নতুন প্যান্টালুনের রং গলে গলে বিতিকিচ্ছি হয়ে যায়, তার চেয়ে তোমাদের বন্ধুই তোমাদের পার করুক না কেন। বেশ তো, পুরুষ্ট আছো দেখতে পাচ্ছি। সোনা তাই শুনে ব্যস্ত হয়ে উঠল, না না মাকু, জল লেগে যদি তোমার জোড়ার আঠা ধুয়ে যায়, তখন হাত পা জলে ভেসে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। মাকু একগাল হেসে বলল, কিছু ভয় নেই, হাত পা আঠা দিয়ে জোড়া হবে কেন? সেরা কারিগরের হাতের কাজ, একসঙ্গে ছাঁচে ঢালাই করা। ওঠো আমার কোলে। এই বলে মাকু টপ করে পুটলি শুদ্ধ দুজনকে দু কোলে তুলে দিব্যি সুন্দর নদী পার হয়ে গেল। জন্তুরা এতক্ষণ যে যার চুপ করে দাঁড়িয়েছিল, এবার তারাও আগের মতো সারি বেঁধে বনের মধ্যে দিয়ে সরু পথ ধরে এগিয়ে চলল। সবার পেছনে সং, তার পাশে সোনা টিয়াকে কোলে করে মাকু। এই সময় চুপ করে সূর্যটা বোধহয় ডুবে গেল, চারিদিকে হঠাৎ ধা করে অন্ধকার নেমে এলো। সোনা টিয়ার আর মাকুর কোল থেকে নামবার কথা মনে হলো না। মাকু তো কলের মানুষ, তার মোটেই দুটো ধাড়ি ধাড়ি মেয়ে কোলে করলেও হাত ব্যথা করে না, কিন্তু মাকুর যেন একটু হাঁপ ধরে যাচ্ছে মনে হলো। অমনি খচমচ করে সোনাটিয়া কোল থেকে নেমে পড়ল। এইখানে দম ফুরিয়ে গেলেই তো হয়ে গেল, কান খুশকিও আনা হয়নি যে আবার দম দিয়ে দেবে। তাছাড়া অন্ধকারে চাবির ছ্যাদাই বা খুঁজে পাবো কি করে? তার উপর একটু দূরেই আলো দেখা যাচ্ছিল। মাকু বলল, ও কি হলো, নেমে পড়লে যে? সোনা একবার টুক করে তার মুখটা দেখে নিয়ে বলল, কোলে উঠলে আমার পা কামড়ায়। টিয়া হঠাৎ ভ্যাঁ করে কেঁদে বলল, খাবার সময় হয়ে গেছে। সোনা এখন কি করে? পুটলির খাবার তো শেষ। ঝেড়ে দেখে খাগড়াগুলোর কিছুই বাকি রাখেনি মাকু। টিয়ার চোখ মুছিয়ে চুমু খেয়ে সোনা বলল, না না, কাঁদে না টিয়া, মাকু আমাদের জন্য খাবার এনে দেবে। দেবে না মাকু, দেবে না মাকু? মাকু বললে, সং খাবার কোথায় পাওয়া যায়? সং বললে, কেন, বটতলা সরাইখানায়, আমরা সবাই তো সেখানেই খাই, কিন্তু নগদ পয়সা দিয়ে খেতে হয়। সারাইওয়ালা বাকিতে কিছু দেয় না, ওর নাকি বড্ড টাকার দরকার। তোমাদের পয়সা আছে তো খুকিরা? সোনা বলল, আমার নাম সোনা, আমার 6 বছর, আর ওর নাম টিয়া, ওর 5 বছর। আমার কাছে একটা পয়সা আছে, ও ছোট, ও কোথায় পাবে? সং তাই শুনে হো হো করে হাসতে লাগলো। 1 পয়সায় একটা কাঁচা লঙ্কাও দেয় যদি ওই সরাইওয়ালা, সেই সেই যথেষ্ট। ব্যাটা টাকার জোক, কিন্তু রাধে খাসা। টিয়া আবার বলল, খাবার সময় হয়ে গেছে, আমরা এখন খাই। সোনার গলার কাছটা আবার ব্যথা করতে লাগলো। মাকু দুজনের পিঠে দুটি হাত রেখে বলল, কোনো ভয় নেই, চলো, কি খাবার আছে দেখা যাক, আমি পয়সা দেব। সোনা বললে, পয়সা কোথায় পেলে মাকু? মাকু বললে, কেন, আমি করেছি, আমি অনেক পয়সা করি। সোনা বলল, তুমি নাচ গাও, সাইকেল চালাও, পরীক্ষার প্রশ্নের উত্তর দাও, আবার পয়সাও করতে পারো? মাকু বললে, হুঁ, পয়সা করতে পারি, গোলমাল করতে পারি, হইচই করতে পারি। চলো এবার বটতলায় সরাইখানায় গিয়ে কিঞ্চিত হইচই করা যাক। সং যে কখন ওদের ফেলে হন হন করে
এগিয়ে গেছে তা কেউ লক্ষ্য করেনি। মাকু দুজনার পুঁটলি শুদ্ধ হাত ধরে এবার আলোর দিকে এগিয়ে চলল। দূরে কোথাও হুতুম থুম করে প্যাঁচা ডাকতে লাগলো, কিন্তু সোনা টিয়ার একটুও ভয় করল না। এমনি করে একটু চলেই ওরা বটতলায় সরাইখানার কাছে পৌঁছে গেল।